আসসালামু আলাইকুম। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, অলরেডি আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। চতুর্থ অধ্যায় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। চতুর্থ অধ্যায়ের টপিকটিকে তো নিশ্চয়ই সবাই তোমরা জানো। চলো একটু দেখে নিই। চতুর্থ অধ্যায়ে আছে বায়ু। আজকে আমরা বায়ু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, বায়ু নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই, যেহেতু এখনও আমাদের সরকারি নির্দেশ মোতাবেক বিদ্যালয় বন্ধ আছে, বিদ্যালয় যেদিন সরকার নির্দেশ দিবেন সেদিনই খুলে যাবে এবং সেদিন থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম আমরা বিদ্যালয়ের অভ্যন্তরেই সংগঠিত করব, ঠিক আছে? তার আগে সরকার কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং আমাদের ফেব্রুয়ারি লাস্ট উইকে যে মান্থলি টেস্ট অথবা যে মূল্যায়ন পরীক্ষাটি নেওয়ার কথা ছিল, সেটি হয়তো আমরা বিদ্যালয়ে যদি না নিতে পারি, ঠিক গত বছর যেভাবে আমরা মূল্যায়নটা নিয়েছি সেইভাবেই মূল্যায়নটা নিব, ঠিক আছে? তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো। আমরা যে কোনো ধরনের নির্দেশনার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? যাই হোক, সবার হাতে একটা পেন্সিল নিয়ে নাও আমার মতো। আমি যে লাইনগুলো ইম্পর্টেন্ট বলবো সবাই অবশ্যই দাগিয়ে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, চতুর্থ অধ্যায় বায়ু নিয়ে আলোচনা করা আছে এবং এই অধ্যায়টি অত্যন্ত ছোট একটি অধ্যায় এবং খুবই সহজ, ছোট এবং সহজ, ঠিক আছে? আশা করি আজকে আমরা অধ্যায়টি শেষ করতে পারবো। দেখো, বায়ু। একটু চোখ বন্ধ করে আমরা যদি কল্পনা করি বায়ু আমাদের কি কি কাজে লাগে, একটু চোখ বন্ধ করো তো সবাই। একটু কল্পনা করো যে বায়ুটা আমরা কি কি কাজে ব্যবহার করছি। আচ্ছা, দেখো, সব সময় আমরা যেটা ব্যবহার করছি সেটাই কিন্তু বায়ু। একদম আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একটা জিনিসের মাধ্যমে সচল আছে। কি জিনিস সেটা? অক্সিজেন, ঠিক আছে? যেটা আমরা বায়ু থেকে কালেক্ট করছি, সংগ্রহ করছি। অক্সিজেন ছাড়া আমরা কি এক মুহূর্ত চলতে পারবো? কখনোই না। আচ্ছা, এটা তো গেল হচ্ছে মানুষ বা অন্যান্য প্রাণীর বেলায়। এখন উদ্ভিদের বেলায় সেটা উদ্ভিদ কীভাবে বেঁচে আছে? উদ্ভিদ কিন্তু বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বেঁচে আছে, সেটাও কিন্তু সে বায়ুতেই পাচ্ছে, তাই না? আচ্ছা, যদিও সে বায়ুতে পাচ্ছে আমাদের মাধ্যমে, অর্থাৎ প্রাণীর মাধ্যমে। প্রাণী যেটা ত্যাগ করছে উদ্ভিদ সেটাই গ্রহণ করছে, আবার উদ্ভিদ যেটা ত্যাগ করছে সেটা প্রাণী গ্রহণ করছি আমরা। কিন্তু সেটা এই যে আদান প্রদানটা হচ্ছে কার মাধ্যমে হচ্ছে? আমরা কি সরাসরি উদ্ভিদকে এক ব্যাগ অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড কি দিয়ে আসি যে না উদ্ভিদ তুমি এটা গ্রহণ করো? অথবা উদ্ভিদ আমাদেরকে কি এক ব্যাগ অক্সিজেন দিয়ে বলে নাও মানব জাতি তোমরা এটা গ্রহণ করো? সেটা কি কখনো হয়? হয় না। তো এই যে আদান প্রদানটা হচ্ছে কারো না কারো মাধ্যমে হচ্ছে এবং সেটা হচ্ছে বায়ু, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল একটা জিনিস। আর কি কাজে ব্যবহার করি? এখন তো শীত চলে যাচ্ছে, গরম চলে আসছে, কি ছাড়া আমরা একদম চলতে পারবো বলো তো? ফ্যান ছাড়া। ফ্যানের বাতাসের ছাড়া আমরা চলতে পারবো? অনেক গরম লাগে, তাই না? তাহলে বাতাসের জন্য বায়ুটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বায়ু অর্থই হচ্ছে বাতাস। যাই হোক, আচ্ছা, এরকম বিভিন্ন কাজে কিন্তু আমাদের বায়ু ব্যবহৃত হচ্ছে। এই অধ্যায়ে আমরা সেটাই জানবো যে বায়ুটা কি, বায়ু আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়, বায়ুর সাহায্যে আমরা কী কী কাজ করে থাকি। এছাড়া বায়ুটা আমরা দিন দিন দূষিত করে ফেলছি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, সেগুলোও জানবো, ঠিক আছে? তো চলো সবাই একটু পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও, দাগাবে। জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইনটি ইম্পর্ট্যান্ট। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না, এটাও দাগিয়ে ফেলো। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন। কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলেছি এখানে কিন্তু সেই কথাগুলোই আছে, ঠিক আছে? আচ্ছা, মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। তোমাদের একটি কথা আমি একটু ক্লিয়ারলি বলে দিই, আমি যে লাইনগুলো দাগাচ্ছি সেখান থেকেই যে তোমাদের শূন্যস্থান বা বামরান আসবে তা কিন্তু নয়। তবে এখানে একটি কথা আছে,
শুধু মূল্যায়ন পরীক্ষার জন্য নয়, তোমাদের পিইসি পরীক্ষাতেও কিন্তু বইয়ের ভেতর থেকে শূন্যস্থান, বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই জাতীয় অনেক কিছুই আসবে, কিন্তু সেটা সম্পূর্ণই বইয়ের ভেতর থেকে। তো রিডিং যদি তোমাদের কমপ্লিটলি সুন্দর করে পড়া থাকে, বুঝে বুঝে পড়া থাকে, তোমাদের কিন্তু ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমরা যদি রিডিংটা একটু মিস করো, তাহলে কিন্তু তোমাদের সব কিছুই মিস করে ফেলবে। কীভাবে সব কিছু? রিডিং থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, শূন্যস্থান আসবে, তারপর বামডান আসবে, এবং কাঠামোবদ্ধ প্রশ্ন যেটা আছে সেখানেও ছোট 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 অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেগুলোও কিন্তু ভিতর থেকেই আসবে। তাহলে কি আমরা একের ভিতর 4 পেয়ে যাচ্ছি না? আমরা যদি রিডিংটা ঠিকভাবে কন্টিনিউ করি, আমরা কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছি। সো রিডিংটা তোমাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে যে হ্যাঁ, রিডিং আমি ভালো করে পড়েছি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আরেকটা ব্যাপার বলে রাখছি যে প্রশ্ন কীভাবে উত্তর লিখতে হবে, আমি সেটা নিয়ে একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। এখন শূন্যস্থান আর বামডান নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে, যেমন ধর এখানে আছে, বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। এই লাইনটা যেভাবে আছে, এই লাইনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই কিন্তু এখানে শূন্যস্থান যদি আসে সেই শব্দগুলোই শুধু বসাতে হবে। অন্য কোনো শব্দ যদি এখানে মিলেও যায়, যেমন এখানে যদি অন্য কোনো শব্দ বসালে লাইনটি মিলে যায়, তবুও সেই শব্দটি এখানে বসালে উত্তরটি ভুল হবে। হ্যাঁ, শুধুমাত্র বইয়ের ভেতরের যে লাইনটি আছে সেই লাইনটি তোমাকে, সেই শব্দটি সেই লাইনে ব্যবহার করতে হবে, অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না। ঠিক আছে? ক্লিয়ার? বামডানের ক্ষেত্রেও একই নিয়ম, শূন্যস্থানের ক্ষেত্রেও একই নিয়ম। ঠিক আছে? তো এই কাজটি তোমরা কখনোই করবে না যে এটা তো মিস হয়, লাইনটা তো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু বইয়ের ভিতরের সাথে যদি না মিলে, তাহলে কিন্তু সেটা আমরা সঠিকভাবে নিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। কী কাজে ব্যবহার করে থাকে? দেখো এখানে একটা সুন্দর একটা পরীক্ষা দেওয়া আছে। বায়ু প্রবাহ কীভাবে কাজ করে? দেখো কীভাবে কাজ করে। এই যে দেখো, তোমাদের মতো তোমাদের বন্ধু, সে কী করেছে, নারিকেলের বা তালের একটা পাতা নিয়েছে এবং সে একটি সুন্দর পাখা তৈরি করেছে। দেখো সেটি পাখা তৈরি করেছে এই সিস্টেমে। তোমরাও কিন্তু ইচ্ছা করলে এভাবে নিয়ে পাখা তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো চরকার মতো এই দেখো এখানে কাঠিও লাগিয়েছে, এভাবে ধরলে পাখাটি এরকম 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 করে ঘুরবে। তো এই যে সেই পর্যবেক্ষণটা করেছে, এটা কীভাবে হলো সেটা তোমাদের এখানে আলোচনা করতে হবে, নিজেরা চিন্তা করতে হবে। কি চরকাটির কি ঘটে, কেন ঘটে, অনুমান করতে পারো? বায়ুপ্রবাহ আর কি করতে পারে? ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ু ব্যবহারের একটি তালিকা তৈরি করো। এই যে এখানে এখন তালিকা তৈরি করতে হবে। যাই হোক, আমরা পরবর্তীতে সেটা দেখে নিব। এখন এখানে দেখো কি আছে। দেখো এখানে বিভিন্ন চিত্রের সাহায্যে এবং তোমাদের রিডিংয়ের সাহায্যে বিভিন্ন কিছু বোঝানো আছে। চলো তো দেখি কি বোঝানো আছে। মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। তো কি কি কাজে ব্যবহার করে দেখো, এখানে আছে বায়ু প্রবাহের ব্যবহার, আর এখানে আছে বায়ুর ব্যবহার। একটা হচ্ছে বায়ু প্রবাহের ব্যবহার, আর এটা হচ্ছে বায়ুর ব্যবহার। দুই জিনিস। আমরা একটু দুটার ভিতরের পার্থক্যটা এখন একটু দেখে নিব। আচ্ছা দেখো, বায়ু প্রবাহ কাজটি থেকে আমরা দেখলাম এই যে উপরে যে কাজটা হয়েছিল সেই কাজটার কথাই কিন্তু এখানে বলছে। হ্যাঁ, যে কাজটা দেখলাম সেই কাজটা বায়ু প্রবাহ চরকা ঘোরাতে পারে। চরকা মানে কি? এই যে এরকম চার কোণার এরকম একটা পাখা সে ঘোরাতে পারে। ঠিক আছে? বায়ু প্রবাহ পারে সেটা। বায়ু প্রবাহ বোঝো? আচ্ছা, যখন বাতাস খুব দমকা হাওয়া দিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে বলে বায়ুর প্রবাহ। ঠিক আছে? বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বড় চরকা দেখবা তোমাদের টিভিতে মাঝে মাঝে মরুভূমি এলাকায় বড় বড় পাখা দেখা যায়, বড় 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 পাখা তারা বসিয়ে রাখে, অনেকগুলো একসাথে পাখা বসিয়ে রাখে। ঠিক আছে? সেগুলো হচ্ছে টারবাইন, বা বড় বড় চরকা। সেগুলো যখন একসাথে অনেকগুলো ঘুরে তখন সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। আচ্ছা, আমি আগে বলে রাখি, এখানে আমি 3 স্টার দিচ্ছি। দেখো 1 2 3, এখানেও আমি 3 স্টার দিচ্ছি। 1 2 3।
এর মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কি আসে জানো? এখান থেকে আসে বায়ুপ্রবাহের 5টি ব্যবহার লিখো। তো এখানে কিন্তু 5টি না, এখানে তুমি 6টি ব্যবহারও বের করতে পারবে যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকে। এটাও আসে যে বায়ুর 3টি ব্যবহার লেখো বা 4টি বা 5টি, বিভিন্ন সিস্টেমে আসতে পারে। এই জন্য আমি দুটো এখানে স্টার দিয়ে রেখেছি 3টা করে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখান থেকে কিন্তু প্রচুর শূন্যস্থানও আসে। তো খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো টপিক। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে তোমরা উত্তরগুলো লিখতে পারো। এখানে লিখতে পারো, প্রথমে ধরো একটু সূচনা দিতে হয়। এই সূচনাটা দিলে যে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে, নিচে বায়ুপ্রবাহের কয়েকটি ব্যবহার দেওয়া হলো। বায়ুপ্রবাহের ক্ষেত্রে যখন আসবে তখন লিখবা যে 1 নম্বর দিয়ে লিখবা বায়ুপ্রবাহ চরকা ঘোরাতে পারে। 2 নম্বর লিখবা যে বড় বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বায়ুপ্রবাহের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দুটো হয়ে গেল। 3 নম্বর লিখতে পারো দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের দরকার নাই, এর মানুষের শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা বায়ুপ্রবাহ ব্যবহার করে। 3টা হয়ে গেল। এরপরে বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। যখন বাতাস যায় নৌকার পালটা উল্টা দিক থেকে বাতাসটাকে ধরে রাখে এবং নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখানেও বায়ুপ্রবাহের একটা ব্যবহার আছে। তারপর দেখো বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে গেল 4 নাম্বারটা। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্যও কিন্তু বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। আমরা কি করি? কাপড় চোপড় ভালো করে ধুয়ে ভালো করে চিপে টিপে নেড়ে দিই কোথায়? যেখানে বাতাস আছে বা সূর্যের আলো পড়ে, বাতাস আছে যেখানে বেশি, সেখানে আমরা কাপড় নেড়ে দিই। কেন? কারণ হচ্ছে বাতাসে কাপড়গুলো থেকে পানি শুকিয়ে যাবে, তাই না? এবং কাপড়গুলো অবশ্যই শুকনো হয়ে যাবে এই কারণে। তাহলে এটাও 5 নাম্বার কাজ হয়ে গেল বা ব্যবহার হয়ে গেল। এরপর দেখো বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। 6 নাম্বার হয়ে গেল। ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি, দরকার নেই, এটা দিতে পারো। আরেকটা, ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করি। হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি কিন্তু 6 থেকে 7টা ব্যবহার এখানে আমরা পেয়ে গেলাম। তো তোমাদের যদি কোনো বড় প্রশ্ন 6 মার্কসের জন্য আসে, তোমরা কিন্তু এখান থেকেই 6টা ইজিলি পয়েন্ট দিয়ে দিতে পারবে এবং সূচনা সহ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখে নিই বায়ুর ব্যবহার। বায়ুপ্রবাহের ব্যবহার তো আমরা বুঝলাম, এখন বায়ুর ব্যবহারের ঠিক কী পার্থক্য আছে দুটোর মধ্যে একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা সবাই একটু খেয়াল করবে। আচ্ছা, ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। কিন্তু ফোলানোর জন্য মানুষ বায়ুটা একটা জিনিসের ভিতরে ঢুকিয়ে রাখে, তাই না? এটা কিন্তু বায়ুর প্রবাহটাকে ব্যবহার করছে না, যেটা বায়ু চলাচলের মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। একটা বায়ু সুন্দর করে টায়ারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, সেখানে সে আবদ্ধ অবস্থায় আছে। সেখানে সে কী অবস্থায় আছে? একটা জায়গায় আবদ্ধ অবস্থায় আছে, তাই না? আচ্ছা, তাহলে এটা 1 নাম্বার কাজ গেল। মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। কিভাবে? দেখো, শ্বাসকষ্টের রোগী, ডুবুরি বা পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। দেখো, এই যে ডুবুরি সিলিন্ডার নিয়ে পায়ের নিচে গেছে, তার মানে কি সিলিন্ডারের ভিতরে কি আছে? বায়ু। আমরা বায়ুটাকে একটা বাক্সবন্দি করে রেখেছি, যেটা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবহার করছি। তার মানে বাক্সবন্দি অবস্থায় একটা বায়ুকে ব্যবহার করব কিভাবে, সেটাই কিন্তু বায়ুর ব্যবহার হিসাবে লিখেছি এখানে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আরেকটা কাজ, ইউরিয়া সার তৈরিতে। ইউরিয়া সার কি জানো? যেটা জমিতে ব্যবহার করা হয়। প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বাতাসের একটা উপাদান আছে যেটা নাইট্রোজেন নামে পরিচিত, সেটা কিন্তু ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয়? এই যে ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা হয়। প্যাকেট বা টিনের কৌটায় যে বিভিন্ন ধরনের মাছ মাংস আমরা সংরক্ষণ করি, সেই সংরক্ষণের কাজেও নাইট্রোজেনটা ব্যবহার করা হয়। দেখো, এখান থেকে কিন্তু আমরা যদি প্রশ্ন আসে যে নাইট্রোজেনের 2টা ব্যবহার লিখো, আসতে পারে, আমি কিন্তু দিতে পারি যে নাইট্রোজেনের 2টো ব্যবহার লিখো। তাহলে কী লিখবে? 1 নম্বর লিখবে ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। 2 নম্বর লিখবে প্যাকেট বা টিনের কৌটায় খাদ্য সংরক্ষণে বায়ু নাইট্রোজেন ব্যবহৃত হয়। 2টো কাজ হয়ে গেল নাইট্রোজেনের। ঠিক আছে, আচ্ছা বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়।
আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আসতে পারে যে কার্বন ডাই অক্সাইডের দুইটা ব্যবহার লিখো। দেখো, নাইট্রোজেনকে আমরা N2 দিয়ে প্রকাশ করি, কার্বন ডাই অক্সাইডকে আমরা CO2 দিয়ে প্রকাশ করি। যদি আসে কার্বন ডাই অক্সাইডের দুটো ব্যবহার লিখো, নাইট্রোজেনের দুটো ব্যবহার লিখো। দেখো এখানে সুন্দর করে দুটো ব্যবহার আছে, তাই না? আচ্ছা, আর যদি বলি অক্সিজেনের একটি ব্যবহার লিখো বা অক্সিজেনের দুটি ব্যবহার লিখো, সেটাও কিন্তু আছে। এই যে অক্সিজেনের O2, O2, ঠিক আছে, অক্সিজেনের ব্যবহারও কিন্তু এখানে আছে। তো তোমরা এখানে প্রত্যেকটা গ্যাস, এগুলোর প্রত্যেকটা কি বায়ুর উপাদান বা গ্যাস বলা হয়, আমরা গ্যাসীয় পদার্থ বলি। তো এই গ্যাসীয় পদার্থগুলোর কাজ আমরা শিখে ফেলবো। কীভাবে শিখবো? এখানেই আছে। অক্সিজেনের দুটো ব্যবহার লিখবো কি? শ্বাসকষ্টের রোগী অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়, ডুবুরি পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ। তাহলে অক্সিজেনের দুটি ব্যবহার, নাইট্রোজেনের দুটি ব্যবহার, কার্বন ডাইঅক্সাইডের দুটি ব্যবহার যদি আমরা শিখে ফেলি, তাহলে সেখান থেকে তো আমরা বায়ুর ব্যবহারও পেয়ে যাচ্ছি না? আচ্ছা, তো প্রথমে বায়ুর ব্যবহারের জন্য দু একটা কথা আছে, সেটাও দিতে পারি, এবং এখান থেকেও আমরা 6টা যে গ্যাসের ব্যবহার করব সেখান থেকেও আমরা বায়ুর ব্যবহার দিতে পারি, নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বায়ু প্রবাহের ব্যবহার এবং বায়ুর ব্যবহারটা সুন্দরভাবে শিখে ফেললাম। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা চলে যাচ্ছি বায়ুর দূষণে। কী জিনিস বায়ুর দূষণ? বায়ুর দূষণ হচ্ছে যে যে উপাদানগুলো বায়ুতে মিশলে আমাদের বা বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের ক্ষতির কারণ হয়, সেটাই হচ্ছে বায়ু দূষণ। যে সমস্ত উপাদান বায়ুর সাথে মেশার ফলে মানুষসহ অন্যান্য প্রাণীর ক্ষতির কারণ হয়, সেটাই হচ্ছে বায়ু দূষণ। বুঝে গেছে? আচ্ছা, দেখো এখানে আমরা কি পড়ব, যে কেন বায়ু দূষণ হচ্ছে, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি। ঠিক আছে, কেন হচ্ছে, কে করছে, কিভাবে করছে, এবং কিভাবে এটা না করা যায়, সেটাই আমরা এখানে দেখব। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। মাত্রই বলেছি আমরা। এই দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করছে। এটা অবশ্যই ক্ষতি হচ্ছে। দেখো, বায়ু দূষণের কারণ, দেখো তোমরা বলো বইয়ে কিছু নাই, সব কিছু বইয়ে আছে। বায়ু দূষণের কারণ এখানে দেওয়া আছে, তবে এভাবে লাইন বাই লাইন লিখবে না, তোমরা অবশ্যই পয়েন্ট করে করে লিখবে। আমি প্রতিটা ক্লাসেই বলে দিই, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে দেখি তোমরা সেই আবার এক লাপটা করে সবাই লিখে রেখে দিয়েছো। এটা কিন্তু ঠিক না। মিস যেভাবে বলবো সেভাবে করবে। প্রথমে একটা সূচনা লাইন লিখবে। সূচনা লাইন মানে কি? যেমন ধরো এই যে এখানে এটাই হচ্ছে ধরো বায়ু দূষণের সূচনা লাইন। যে কোনো বায়ু সংক্রান্ত প্রশ্ন আসলো, তোমরা এই লাইনটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তোমরা এটাও ব্যবহার করতে পারো, প্রথমের দিকে যে লাইনটা, এই যে এটা, এতটুকু কিন্তু তোমরা সূচনা লাইন মানে, সূচনা মানে কি? প্রথমে প্রতিটা প্রশ্নের প্রথমেই কিছু না কিছু লিখতে হয়, ডাইরেক্ট প্রশ্নের উত্তর শুরু করে দিতে হয় না। তোমরা কিন্তু এই ভুলটা সবাই করছো। তো অবশ্যই দু একটা লাইন প্রথমে লিখবে, লেখার পরে মূল যে প্রশ্ন উত্তরটা, সেই প্রশ্নের উত্তরে চলে যাবে। এবং সেক্ষেত্রে কী করবে, লাইনটা লিখবে, লেখার পরে লিখবে যে নিচে যেটা চাইবে, নিচে এটা দেওয়া হলো, তারপরে এরকম রোমান সংখ্যা 1, 2, 3 এরকম পয়েন্ট করে 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 লিখবে। তাহলে জিনিসটা খুব দেখতে সুন্দর হয় এবং মার্কসটাও কিন্তু এভাবে ভালো পাওয়া যায়। ঠিক আছে, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো মিস কী বোঝাতে যাচ্ছি। আচ্ছা, ভালো নাম্বার পেতে হলে কষ্ট করতে হবে। আচ্ছা, এরপর দেখো বায়ু দূষণের কারণ কী কী আছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের প্রধান কারণ। দাগিয়ে ফেলো। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের কর্মকাণ্ড। মানুষই সবচেয়ে বেশি মানুষের ক্ষতি করছে। বিশেষ করে জীবাশ্ম, যে এই লাইনটা দেখো, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। ঠিক আছে? আচ্ছা, কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে। কোত্থেকে আসে? কলকারখানার বিভিন্ন ধোঁয়া, এবং যানবাহন থেকে যে ধোঁয়াটা, সেখান থেকেই কিন্তু বায়ুতে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস বা ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে যাচ্ছে, যার ফলে বায়ুটা দূষিত হচ্ছে। এখন দেখো, গাছপালা পোড়ানোর ফলে, এটা খুব ইম্পর্টেন্ট একটি লাইন, গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকে বায়ু দূষিত হচ্ছে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার ফলেও বায়ু দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হচ্ছে। প্রত্যেকটা লাইনে হচ্ছে একটি করে বায়ু দূষণের কারণ।
পয়েন্ট আকারে এভাবে তোমরা কারণগুলো শিখবে, এবং যে লাইনগুলো আমি দাগিয়েছি সেখান থেকে কিন্তু শূন্যস্থান ইম্পর্টেন্ট, বাম ডান ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো আমি দাগাইনি সেগুলোও ভালো করে পড়বে, কারণ সেখান থেকেও কিন্তু বানিয়ে বানিয়ে অনেক কিছু আসতে পারে। এরপর দেখো, মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব, অর্থাৎ মানুষের ওপর পরিবেশের বায়ু দূষণের প্রভাব এবং পরিবেশের ওপর বায়ু দূষণের কী কী প্রভাব পড়ছে, সেটা অবশ্যই ক্ষতিকর হবে, তাই না? বায়ু দূষণ কখনোই তো আমাদের জন্য লাভবান কিছু হতে পারে না। তো আমরা অবশ্যই 3টি করে শিখে ফেলবো। মানুষের স্বাস্থ্যের জন্য কী ক্ষতিকর 3টা কারণ প্রভাব শিখব, পরিবেশের জন্য কী কী ক্ষতিকর সেটারও আমি 3টি বা 2টি বইয়ে যেভাবে যতটুকু আছে ততটুকু শিখব। ঠিক আছে, তো আমরা লিখে ফেলবো বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে কী কী হয়? অবশ্যই মানুষের জন্য ক্ষতিকর একটাই, মানুষের বিভিন্ন রোগ হবে এবং মানুষ মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো 1 নাম্বার দিলাম মানুষের ফুসফুসের ক্যান্সার হয়, 2 নাম্বার দিলাম শ্বাসজনিত রোগ হয়, 3 নাম্বার দিলাম হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ব্যাস, মানুষের 3টা কারণ হয়ে গেল। এরপর ধরো পরিবেশের ওপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। দেখো একটা সূচনা লাইন কিন্তু তারাও দিয়ে দিয়েছে। সূচনা লাইন মানে কি? প্রতিটা প্রশ্নের প্রথমেই হুট করে উত্তর শুরু করে দেওয়া যায় না, একটা কিছু লিখে নিতে হয়। তো এই লাইনটা হচ্ছে আমরা লিখে নিলাম। ঠিক আছে, লিখে তারপর আমি অরিজিনাল যে উত্তরটা সেটাতে ঢুকে যাব। কি সেটা হচ্ছে জীবাশ্ম, যে লাইনটা দাগাও, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। ঠিক আছে, এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে কি কি হয়? পৃথিবীর উষ্ণতা বেড়ে যায় এবং এসিড বৃষ্টি হয়। তাহলে এই দুটো কারণ আমরা আলাদা আলাদাভাবে লিখবো। এক লিখবো যে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস ছড়ায়, যার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। 1 নম্বর হলো। 2 নম্বর দিব যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর দিব এসিড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখো কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়। এখানে কিন্তু এসিড বৃষ্টি কী বা অ্যাসিড বৃষ্টি কীভাবে তৈরি হয় সেটা দেওয়া আছে। ভেরি গুড, তাই না? প্রশ্ন আসতে পারে কিন্তু যে অ্যাসিড বৃষ্টি কী বা কীভাবে তৈরি হয়। এখানে দেখাও যে অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারাও যেতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে তিনটি করে মানুষের জন্য ক্ষতিকর প্রভাব এবং পরিবেশের জন্য বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ইজিলি লিখে নিতে পারবো বা শিখেও নিতে পারবো। এরপর দেখো লাস্টলি কী আছে, কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, মানে আমরা কিভাবে কমাতে পারি। দেখো খুবই সহজ, বায়ু দূষণের কারণগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা আটকাতে পারি তাহলে অবশ্যই প্রতিরোধ করা যাবে। ঠিক আছে, আচ্ছা, শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। 1 নাম্বার, যেমন শক্তির ব্যবহার কিভাবে কমাবো? বাতি বন্ধ রাখবো, এটা একটা শক্তি, সেটা আমরা ব্যবহার কমিয়ে আনতে পারি। গাড়ি ব্যবহারের পরিবর্তে এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় গাড়ির ব্যবহারটা বেশি চলছে, না করে আমরা পায়ে হেঁটে গেলাম বা সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম। হ্যাঁ, এটাই লিখেছে এখানে। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, প্রাকৃতিক সম্পদ কোনগুলো? যে সম্পদগুলো একবার ব্যবহার করলে পুনরায় বারবার ব্যবহার করা যাচ্ছে না, ঠিক আছে, সেই সম্পদগুলো আমরা যদি কম ব্যবহার করি। ঠিক আছে, যেমন ধরো প্রাকৃতিক সম্পদের মধ্যে একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করছি। যদি সেটা আমরা অনবরত ব্যবহার করতে থাকি, অচিরেই কিন্তু সেটা শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আমরা পুনরায় আবার উদ্ধার করতে পারবো না। হ্যাঁ, তো এই ধরনের যে সম্পদগুলো আছে সেইগুলোর সম্পদ ব্যবহারটা কমিয়ে আনতে হবে, মানে অপব্যয় করা যাবে না, শুধু প্রয়োজনটুকু ব্যবহার করে বাকিটা সংরক্ষণ করতে হবে। পুনর্ব্যবহার কীভাবে করতে পারি? পুনর্ব্যবহার মানে যেমন ধরো একটা জিনিস বারবার ব্যবহার কিভাবে করতে পারি, যেমন ধরো একটা প্লাস্টিকের বোতল আছে, সেটা যখন বোতল থাকলো বোতল হিসেবে ব্যবহার করলাম, সেটা তারপর অন্য কেউ নিয়ে গিয়ে সেটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা মগ বানিয়ে ফেললো, সেটা আবার মগ হিসেবে ব্যবহার করলাম। মগটা যখন পুরনো হয়ে গেল, যখন আমরা ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে সেটাকে আবার পুনরায় ব্যবহারের উপযুক্ত করার জন্য অন্য একটা কিছু বানানো, এটাকে বলে পুনর্ব্যবহার বা রিসাইকেল প্রক্রিয়া। তো রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও কিন্তু আমরা বায়ু দূষণ মুক্ত রাখতে পারি। বেশি বেশি করে গাছ লাগালে অবশ্যই বিভিন্ন ধরনের দূষণ থেকেই আসলে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা,
আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের আমাদের অধ্যায়, খুবই সহজ, খুবই ছোট। ঠিক আছে বন্ধুরা, তো আগামী ক্লাসের পড়া থাকবে চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 4টাই পড়বে এবং সুন্দর করে রিডিংটুকু পড়বে। ঠিক আছে, আমি বড় প্রশ্নগুলো দিচ্ছি না, কারণ একসাথে এতগুলো দিলে পারবে না। তোমরা রিডিংটা ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। ঠিক আছে, তো আগামী ক্লাসে আমি পঞ্চম অধ্যায় স্টার্ট করে দিব ইনশাল্লাহ। আর অবশ্যই আগের অধ্যায়ের বর্ণমূলক প্রশ্নটা পড়া দিব। ঠিক আছে, তো সবাই ভালো করে রিডিংটুকু পড়বে। রিডিংয়ের কোনো বিকল্প নেই, আমি বারবার ক্লাসেও বলেছি, তোমরা তো ক্লাস পাওনি, তো ভিডিও ক্লাসেও কিন্তু আমি রিডিংই বলে যাচ্ছি, বারবার বলছি রিডিংটা পড়বে। ঠিক আছে, রিডিং পড়লে সব কিছুই পারবে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের যদি সহায় হন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ক্লাসে বসে ক্লাসগুলো করতে পারবো। আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া রইল। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।